হ্যালো ফিউচার টিচার, অভিনন্দন সবাইকে শরৎ একাডেমিতে। আজকে আমরা টায়ার 2 এর একটি লেকচার দেখে নেব, যেখানে আমরা হিস্ট্রি বিষয়ের উপর লেকচারটি বানিয়েছি এবং হিস্ট্রি বিষয়ের খুব একটি গুরুত্বপূর্ণ টপিকস, যেটা কিনা সিভিলাইজেশন। আর এই সিভিলাইজেশনের মধ্যে যেমন রয়েছে ইজিপ্ট সিভিলাইজেশন, যেটা আমরা সিভিলাইজেশন শব্দটি শোনার প্রথমেই আমাদের যে সভ্যতার কথা মনে পড়ে সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা। আর এই সম্পূর্ণ লেকচারটি থাকবে মিশরীয় সভ্যতার উপর বেস করে। আমাদের টার্গেট থাকবে আমরা যেন হিস্ট্রি টপিক্সে বা হিস্ট্রি সাবজেক্টে 50 মার্কসের মধ্যে 15 মার্কসে পেয়ে থাকি এবং আমাদের টেট সিলেকশনকে খুব সহজতর করে তুলতে পারি। তাই এখানে সম্পূর্ণ লেকচারটি দেখে নেওয়া তোমাদের জন্য অত্যন্ত দরকার এবং আমরা পরবর্তী সময়ে সম্পূর্ণ থিওরি লেকচারও তোমাদের কাছে উপস্থাপন করব। তাই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, সাবস্ক্রাইব শরৎ একাডেমি এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে টিচার স্টাডি সেন্টার, সেটাকেও তোমরা ফলো করে নিতে পারো, কারণ সেখানে আমরা প্রতিনিয়ত প্রশ্ন আপলোড করে থাকি, যেগুলো তোমাদের মক টেস্ট এবং টেট সিলেকশনকে অনেকটাই সহজতর করে তুলবে। আজকে আমরা এখানে 20টি কোশ্চেন আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টেটের জন্য এবং সেগুলো সম্বন্ধে স্বল্প কিছু তথ্য তোমাদেরকে বলে দেব। লেকচারটি শুরু করার আগে একটু বলবো যে লেকচারটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলেও শেয়ার করে দিতে পারো, যাতে তাদেরও ট্যাট সিলেকশনে কোনো বাধার সৃষ্টি না হয় এবং তারাও যেন তাদের ট্যাট সিলেকশন খুব সহজেই করে নিতে পারে। এখানে আমরা সিভিলাইজেশনের প্রথম যে পার্টটা রয়েছে ইজিপ্ট সিভিলাইজেশন, তারপর রয়েছে মেসোপটেমিয়া। আমরা প্রথমে ইজিপ্ট সিভিলাইজেশন বা অর্থাৎ মিশরীয় যে সভ্যতাটা রয়েছে সেটার উপর বেস করে 20টি এমসিকিউ দেখে নেব এবং সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে এবং টিচার স্টাডি সেন্টার যে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে সেই কোশ্চেনগুলোর ভালো করে উত্তর দিতে পারো মক টেস্ট হিসাবে। আজকে আমাদের প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে, নীল নদের দান বলা হয় কাকে? মিশরকে, হরপ্পাকে, নাকি মেসোপটেমিয়াকে, নাকি উপরের কোনোটি নয়? এখানে আমাদের অপশান হয়ে যাবে মিশরকে। মিশরকে আমরা কি বলতে পারি? মিশরকে আমরা নীল নদের দান বলতে পারি নয়, আসলে মিশরই হলো নীল নদের দান। এবার এই সম্পর্কে যদি আমরা একটু বলি যে কেন মিশরকে নীল নদের দান বলা হয়, তাহলে আমরা বলতে পারবো যে মিশর, নীল নদ যদি না থাকতো তাহলে এই যে মিশর রয়েছে সেই মিশরটা পরিণত হতো মরুভূমিতে। আর প্রাচীনকালে প্রতি বছর নীল নদে বন্যা হতো এবং বন্যার পর জলে সরে গেলে দুই তীরে পলি মাটি পরে জমি উর্বর হতো। জমে থাকা পলি মাটিতে জন্মানো নানা ধরনের ফসল, সেখানে যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে আমরা মিশরীয় সভ্যতা নামে পরিচিত এবং মিশরীয় সভ্যতা নামে জানি। তাই মিশরীয় সভ্যতার যে উৎপত্তি বা গঠন, সেখানে যার সবচাইতে বড় ভূমিকা রয়েছে সেটা হলো নীলনদ, তাই মিশরকে নীলনদের দান বলা হয়। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে কোন সভ্যতার চিত্রলিপি হায়ারোগ্লিফিক লিপি নামে পরিচিত? এখানে অপশান দেওয়া আছে যে হরপ্পা সভ্যতা, নাকি মিশরীয় সভ্যতার, নাকি মহেঞ্জোদারো সভ্যতার, নাকি উপরের কোনোটি নয়। এখানে আনসার হয়ে যাবে যে মিশরীয় সভ্যতার যে চিত্রলিপি রয়েছে সেটা হায়ারোগ্রাফিক লিপি নামে পরিচিত। প্রাচীন মিশরের মানুষ বিভিন্ন চিত্রযুক্ত অক্ষরের সাহায্যে নিজেদের মনের কথা লিখে রাখত। এই চিত্রলিপিগুলো হায়ারোগ্রাফিক লিপি নামে পরিচিত। এবার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো যে মিশরীয়রা যে গাছের পাতায় লিখত সেটাকে কি বলা হতো? সেটাকে কি পেপিয়ারাস বলা হতো, নাকি পিপল বলা হতো, নাকি বট গাছের পাতায় লিখত, নাকি উপরের কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে অপশান নাম্বার 1, পেপিরাস গাছের পাতায় তারা লিখত। এবার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা হলো, প্রথম দিকে মিশরীয়দের প্রধান দেবতা ছিল সে কি? আমন ছিল, নাকি সূর্য দেবতা ছিল, নাকি আইরিস ছিল, নাকি উপরের কেউ নয়? এখানে আনসার হয়ে যাবে যে সূর্য দেবতা। মিশরীয়রা মনে করত যে সূর্য দেবতা, আমন এবং প্রাকৃতিক শক্তি, শস্য ও নীল নদের দেবতা ও সিরিস মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালিত করত। আর এদের মধ্যে প্রথম দিকে মিশরীয়দের প্রধান দেবতা ছিল সূর্য দেবতা এবং পরবর্তীকালে তাদের প্রধান দেবতা হয়ে ওঠে আমন। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে আদিম মিশরীয়দের প্রধান জীবিকা ছিল সেটা কি কৃষিকাজ ছিল, নাকি পশুপালন ছিল, নাকি মৎস্য চাষ ছিল, নাকি উপরের কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে কৃষিকাজ। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে মিশরের সর্ববৃহৎ পিরামিডটি কোনটি? এখানে আনসার হয়ে যাবে ফুকুর পিরামিড, নাকি নেফ্রা পিরামিড, নাকি মেনকুরা পিরামিড, নাকি উপরে কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে যে খুফুর পিরামিড। খুফুর পিরামিড হলো মিশরের সর্ববৃহৎ পিরামিড। পাশে খুফুর পিরামিডের চিত্র দেওয়া আছে, দেখে নিতে পারো।
এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে চন্দ্রপঞ্চিকার উদ্ভব হয়েছিল সেটা কখন? সেটা কি হরপ্পা সভ্যতায়, নাকি মহেঞ্জোদারো সভ্যতায়, নাকি মিশরীয় সভ্যতায়, নাকি উপরের কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে যে মিশরীয় সভ্যতায় চন্দ্রপঞ্চিকার উদ্ভাবন হয়েছিল। এখন পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মিশরীয়দের ধর্মীয় সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য হলো রাজকীয় স্মৃতি, নাকি মেমফ্রাইট ড্রামা, নাকি মৃতদের পুস্তক, নাকি উপরের কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে মৃতদের পুস্তক। মৃতদের পুস্তক হলো মিশরীয়দের ধর্মীয় সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য একটি পুস্তক। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন বলেছে যে মিশরীয় সভ্যতায় কয়টি ব্যঞ্জন বর্ণের আবিষ্কার হয়েছিল? এখানে কি 24টি, নাকি 25টি, নাকি 21টি, নাকি 22টি? এখানে আনসার হয়ে যাবে 24টি ব্যঞ্জন বর্ণের আবিষ্কার হয়েছিল মিশরীয় সভ্যতায়। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে মিশরীয়রা অঙ্কশাস্ত্রের যে দুটি শাখা প্রচলন করেছিলেন সেটি কি পাটিগণিত ও বীজগণিত, নাকি পাটিগণিত জ্যামিতি, নাকি জ্যামিতি ও বীজগণিত, নাকি উপরে কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে অপশন নাম্বার 1, পাটিগণিত এবং বীজগণিত। মিশরীয়রা জ্যোতিষবিদ্যায় বা জ্যোতিষশাস্ত্রে যেমন পারদর্শী ছিলেন একইভাবে তারা অঙ্কশাস্ত্রেও দুটি শাখায় তারা প্রচণ্ড দক্ষ ছিলেন, সেটা হলো পাটিগণিত এবং জ্যামিতি। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি কোন গ্রিক শব্দ থেকে? এটি হয়ে যাবে যে পেপিরাস শব্দ থেকে। আর পেপিরাস কি? পেপিরাস হলো যেখানে মিশরীয়রা তাদের লিপি লিখত। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে কখন মিশরীয়রা প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করেন? পৃথিবীতে সর্বপ্রথম সৌরপঞ্জিকা যাদের হাত ধরে আবিষ্কৃত হয়েছিল সেটা হলো মিশরীয়রা। আর এটা মিশরীয় সভ্যতারই একটি দান। এটার এখানে অপশন দেওয়া আছে যে 4200 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 4300 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 4500 খ্রিস্টপূর্বাব্দে, নাকি উপরে কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে যে 4200 খ্রিস্টপূর্বাব্দে। সনটা আনুমানিক 4236 হতে পারে, ঠিক আছে, কিন্তু 4200 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয়রা প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করেন। মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হলো সেটা কি? সেটা কি স্ফিংস, নাকি রসেটা স্টোন, নাকি মমির মুখোশ, নাকি উপরে কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে স্ফিংস। আর স্ফিংস যাকে মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হিসাবে গণ্য করা হয় সেটা আসলে কিছু নয়, সেটা হচ্ছে যেখানে মূর্তিটির সম্পূর্ণ দেহ বাঘের মতো এবং মস্তিষ্কটি মানুষের মতো, যাকে তোমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছ সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্ফিংস। আর এটি হলো মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্যের উদাহরণ। ভাস্কর্য শিল্পে মিশরীয়দের মতো প্রতিভার ছাপ আর কেউ রাখতে সক্ষম হয়নি। ব্যাপকতা, বৈচিত্র্যতা এবং ধর্মীয় ভাবধারায় প্রভাবিত বিশাল আকারের পাথরের মূর্তিগুলোতে ভাস্কর্য শিল্পে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য যেটা কিনা গির্জার তুলনায় স্ফিংস হচ্ছে এমন একটি মূর্তি যার দেহ সিংহের মতো কিন্তু মুখ মানুষের মতো। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে মিশর নীল নদের দান বলেছিলেন কে? হেরোডোটাস, নাকি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নাকি দয়ারাম সায়ানি, নাকি উপরের কেউ নয়? এখানে আনসার হয়ে যাবে হেরোডোটাস। ইতিহাসের জনক হেরোডোটাস মিশর নীল নদের দান এ কথাটি বলেছিলেন। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে মিশরের অর্থনীতি মূলত মানে প্রধান কৃষির উপর নির্ভর করেছিল, সেটা কি কৃষি নির্ভর ছিল, নাকি ব্যবসা বাণিজ্য নির্ভর ছিল, নাকি দুটোই, নাকি উপর কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে কৃষি নির্ভর ছিল। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে? পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে মিশরের ছোট নগর রাষ্ট্রকে কি বলা হতো? মিশরের ছোট নগর রাষ্ট্রকে কি নোম বলা হতো, নাকি ফের বলা হতো, নাকি উভয়, নাকি উপরে কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে নোম। মিশরের ছোট নগর রাষ্ট্রকে বলা হতো নোম। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সবাই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে আমরা দেখে নিচ্ছি কি রয়েছে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে প্রাচীন মিশরের আদিবাসীরা সময় নির্ধারণের জন্য ব্যবহার করত সূর্য ঘড়ি, নাকি ছায়া ঘড়ি, নাকি জলঘড়ি, নাকি উপরের সব কয়টি? এখানে আনসার হয়ে যাবে উপরের সব কয়টি। অর্থাৎ মিশরের যে সভ্যতা বা মিশরীয় যে সভ্যতা তখন সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়া ঘড়ি এবং জলঘড়ি এই 3 প্রকার ঘড়ি ব্যবহার করা হতো। পরবর্তী প্রশ্ন যেটা দরকার জানা সেটা হচ্ছে কি রসেটা স্টোনে যে ভাষায় লেখা ছিল সেটা কি হায়ারোগ্লিফিক, নাকি গ্রিক, নাকি উভয়, নাকি উপরে কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে উভয়। নেপোলিয়ন যখন মিশরকে জয় করেন তখন তিনি যে পাথরটি পান সেটি হলো রসেটা স্টোন। তাহলে মনে রাখবে যে মিশরে জয়ের সময় নেপোলিয়ন
যে পাথরটি পেয়েছিলেন তার নাম যদি বলা হয় তাহলে হয়ে যাবে রসেট্টা স্টোন। আর যে রসেট্টা স্টোনে কিন্তু মিশরের ইতিহাসের অনেকটা প্রমাণ মেলে। আর এই রসেট্টা স্টোনে হায়ারোগ্লিফিক এবং গ্রিক ভাষায় লিপিবদ্ধ ছিল। পরবর্তী প্রশ্ন চলে যাব। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে মিশরের নীল নদের উৎপত্তি কোথায়? সেটা কি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে, নাকি ভূমধ্যসাগরের উপকূল থেকে, নাকি ডাল হ্রদ থেকে, নাকি উপরে কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। পাশের চিত্রে আফ্রিকার লেক ভিক্টোরিয়ার একটি চিত্র তুলে ধরা হয়েছে, দেখে নিতে পারো। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে মিশর কয়টি মহাদেশ দ্বারা ঘিরে আছে? মিশর মূলত 3টি মহাদেশ দ্বারা ঘিরে আছে, নাকি 4টি দ্বারা ঘিরে আছে, নাকি 2টি দ্বারা ঘিরে আছে, নাকি উপরের কোনোটি নয়? এখানে আনসার হয়ে যাবে 3টি মহাদেশ দ্বারা ঘিরে আছে। আর এই 3টি মহাদেশগুলি হলো এশিয়া মহাদেশ, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশ। এখানে আমরা 20টি কোশ্চেন দেখে নিয়েছি। তোমরা কোশ্চেনগুলো মনোযোগ সহকারে পড়ে নেবে এবং যদি পারো তোমরা স্ক্রিনশটও রেখে দিতে পারো, তাহলে তোমাদের পড়তেও অসুবিধা হবে না। আর টিটেল স্টাডি সেন্টার যে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাও সেটা বলে দেওয়া হয়। আর যদি লেকচারটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে, কারণ তোমাদের লাইক, কমেন্ট, শেয়ারেই আমরা উৎসাহিত হয়ে পরবর্তী লেকচার বানাতে আমাদের অনেকটাই মোটিভেশন মিলে। লেকচারটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।